প্রিয় স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে জব লেসন্স ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তোমরা যারা গত ক্লাস দুটো করেছো নাম্বার সিস্টেম থেকে, তোমরা জানো আমরা নাম্বার সিস্টেমের থেকে শুরু করছি, একেবারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখব। তো ধাপে ধাপে শিখবো এবং সম্পূর্ণভাবে শিখব। তো এই কারণে তোমাদের বলবো, তোমরা যদি এই গত দুটো ক্লাস যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। তো নাম্বার সিস্টেমকে আমরা কি করেছিলাম, একটা পরিবারের মতো আমরা ট্রিট করেছিলাম। একটা পরিবার কিভাবে ভাঙতে ভাঙতে কোথায় গিয়ে পৌঁছায়। তো নাম্বার সিস্টেমের একটা বিরাট বড় পরিবার কিভাবে ভাঙতে ভাঙতে একটা জায়গা গিয়ে পৌঁছেছে আমরা দেখেছি। কি এখানে প্রথমে কমপ্লেক্স নাম্বার থেকে কিভাবে রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বারে ভেঙে যায়, তারপরে রিয়েল নাম্বার থেকে কিভাবে ভাঙতে ভাঙতে, যেমন রিয়েল নাম্বার থেকে আমরা দুভাগে ভাগ করে কি করলাম, একটা রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, সেখান থেকে ভেঙে কি হলো ইন্টিজার, ফ্র্যাকশন। ইন্টিজার থেকে আমরা কি দেখলাম, নেগেটিভ ইন্টিজার, হোল নাম্বার। আবার হোল নাম্বার থেকে আমরা কি দেখেছি এখানে, জিরো। এই জিরোর যে স্টোরি, জিরো কিভাবে নিজেকে সার্ভাইভ করেছে, কিভাবে তার জার্নিটা ছিল, কেউ তাকে নিচ্ছে না, সেই স্টোরি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই গত ক্লাস দুটো তোমরা দেখে নেবে। তাহলে বুঝে যাবে যে জিরোর যে স্ট্রাগল রয়েছে সেটা কতটা করুণ। জিরোকে কেউ নিতে চাইছিল না। তো সেরকম একটা ব্যাপার। তারপরে দেখলাম কি ন্যাচারাল নাম্বার থেকে ভেঙে ইভেন নাম্বার, অড নাম্বার, প্রায়, তারপরে ইভেন নাম্বার থেকে আমরা দেখলাম কি প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার। আবার অড নাম্বার থেকেও আমরা কি দেখেছি, ওয়ানকে কেউ নিতে চাইছে না, ওয়ান আলাদা হয়ে গেছে, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার। তো এই যে আমরা এতগুলো জিনিস আমরা গত ক্লাস দুটোতে শিখেছি, বুঝতে পারছো খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল, সেশন ছিল। তোমরা যদি মিস করে থাকো অবশ্যই গত ক্লাস দুটো দেখে নেবে, কেমন? তো আজকে আমরা আলোচনা করব কি ইন্টিজার। ইন্টিজার নিয়ে আমাদের একটু ডিটেলসে জানতে হবে। তো আজকে আমরা কি দেখব, ডিটেলসে ইন্টিজার। এটা কি থার্ড ক্লাস। তো অবশ্যই তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধব কেউ থাকলে অবশ্যই তাদেরকে শেয়ার করো ক্লাসটা। যারা একদম বেসিক থেকে শিখতে চাইছে তাদের অনেকটা হেল্প হবে, কেমন? চলো কথা না বলে শুরুটা করি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কি দেখেছি, ইন্টিজার। ইন্টিজার আমরা কোনগুলোকে বলছি, আমরা বলতে পারি একদম ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে একদম আমরা বলতে পারি কি, ধরো -3, -2, -1, জিরো, জিরো, তারপর আবার কি 1, 2, 3, 4, এরকম একদম পজিটিভ ইন্টিজার অনন্ত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত আমরা এগুলো কি বলবো, এগুলোকে বলবো আমরা ইন্টিজার। তো আমরা দেখে নিয়েছি এগুলো, আমাদের এইখানে বেশি কিছু বলার নেই। মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত আমরা যা দেখি সব কি ইন্টিজার, তাই তো? এগুলোকে আমরা কি বলি, বাংলা আমরা বলবো এগুলোকে পূর্ণাঙ্ক। বাংলা আমরা ওগুলোকে কি বলবো, পূর্ণাঙ্ক। তো পূর্ণাঙ্ক, এখানে ইন্টিজারগুলোকে এখানে আমরা দেখেছিলাম কি, এখানে দুভাগে ভাগ হয়ে গেছিলো। যারা নেগেটিভ, একদম নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে, একদম শেষ হয়ে যাবে যাকে বলে নেগেটিভ চিন্তা ভাবনার মাধ্যমে, তারা একটা আলাদা চলে গেছে, তাদেরকে আমরা কি বলেছি, তাদেরকে আমরা বলেছি কি নেগেটিভ, নেগেটিভ ইন্টিজার, তাই তো? নেগেটিভ ইন্টিজার। এইবার আমাদের এবার দেখতে হবে কি, এই নেগেটিভ ইন্টিজার তো হয়ে গেল, এবার বাকি যারা পজিটিভ রয়েছে, যাদের ধরো আগে যাদের মাইনাস সাইন নেই অনন্ত পর্যন্ত, এগুলো সব কি, এগুলো সব পজিটিভ ইন্টিজার হবে, সেটা তো স্বাভাবিক। পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। তো এখন পজিটিভ ইন্টিজার এবং নেগেটিভ ইন্টিজার হয়ে গেল, আলাদা হয়ে গেল। কিন্তু এইখানে ব্যাপার যেটা হলো, এটা নেগেটিভ। ব্যাপার যেটা হলো জিরোকে নিয়ে, জিরো এখন সমস্যায় পড়ে গেছে, জিরোকে কেউ নিতে এসে না। জিরো না নেগেটিভ ইন্টিজার না পজিটিভ ইন্টিজার। জিরো এখন কি হবে সেটা আমরা এখন দেখব। তো জিরোকে আমরা দেখেছি কি, জিরো যখনই এই ন্যাচারাল নাম্বারগুলো যেটা রয়েছে এর সাথে যখনই যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ জিরোর যখনই যোগ হচ্ছে 1, 2, 3, এরকম ন্যাচারাল নাম্বারগুলো রয়েছে অনন্ত পর্যন্ত, যখনই জিরোর সাথে যোগ হবে তখন আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো হোল নাম্বার, কেমন? এটাকে আমরা বলছি কি হোল নাম্বার। এখানে পার্থক্যটা তোমরা বুঝতে পারছো, যখন নেগেটিভ ইন্টিজার থাকছে, জিরো থাকছে, সাথে এই পজিটিভ ইন্টিজার থাকছে, সবগুলো যখন একটা থাকছে সেটা আমরা কি বলছি, ইন্টিজারের মধ্যে পড়ছে, এটা কেমন? যখন আমরা ডিভিশন করে দিচ্ছি, এগুলোকে ভাগাভাগি করে দিচ্ছি, নেগেটিভ ইন্টিজারগুলো আলাদা হয়ে যাচ্ছে,
পজিটিভ ইন্টিজার আলাদা হচ্ছে, তখন কিন্তু জিরোর স্থান কিন্তু আলাদা। জিরোকে কিন্তু কোনোভাবে আমরা নেগেটিভ ইন্টিজার বলতে পারছি না বা পজিটিভ ইন্টিজার বলতে পারছি না। এবার যখনই জিরোর সাথে এই ন্যাচারাল নাম্বার যেমন 1, 2, 3, 4 5, 6 অনন্ত পর্যন্ত যে নাম্বারগুলো আছে, যখন এর সাথে জিরো থাকছে তখন আমরা কি বলছি? হোল নাম্বার, বা আমরা বলছি কি? পূর্ণ সংখ্যা। কেমন? এটাকে আমরা বলছি কি? পূর্ণ সংখ্যা। এখন ব্যাপার হলো এই জিরো, এই 1, 2, 3, 4, 5 এইভাবে যে সংখ্যাগুলো রয়েছে, 1, 2, 3, 4, 5, 6 এরকম অনন্ত পর্যন্ত যে নাম্বারগুলো আছে, এগুলোকে আমরা কি বলছি? পজিটিভ ইন্টিজার। তো এর মধ্যে আমাদের দেখো, আমাদের জিরো তাহলে কি হবে সেটা আমরা দেখি। জিরোর যে স্ট্রাগলটা আমরা সেটা দেখি একটু। দেখো, এর মধ্যে একটা কনসেপ্ট আসবে, সেটা হলো একটা হচ্ছে ইভেন ইন্টিজার, একটা হচ্ছে ইভেন ইন্টিজার, আরেকটা কি? আরেকটা হচ্ছে অড ইন্টিজার। অড ইন্টিজার, কেমন? অড ইন্টিজার। তো এখন অড ইন্টিজার, ইভেন ইন্টিজার আমরা কি করে বুঝবো? যখন আমরা দেখব যে ইন্টিজারের ফরম্যাটটা যখনই থাকবে 2n ফরম্যাটে থাকবে, তখন আমরা এটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো ইভেন ইন্টিজার। আর যখনই ফরম্যাটটা থাকবে 2n প্লাস 1, এই ফরম্যাট যখন থাকবে সেটাকে আমরা কি বলবো? অড ইন্টিজার। একটু এক্সাম্পল দিই, একটু ভালো করে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। ধরো 2n ফরম্যাট আমি যদি বলি এখানে, ধরো n এখানে কি? n হচ্ছে এখানে ইন্টিজার। কে আমরা বলছি কি? ইন্টিজার। কেমন? ধরো এই ইন্টিজার আমি ধরি n সমান সমান ধরো 3। কেমন? এখন 2 তো আমরা দেখছি 2, আমার n ইন্টিজার যদি আমি 3 ধরি তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 3 কত হচ্ছে? 6। তাহলে 6 আমরা কি জানি? 6 হচ্ছে একটা ইভেন, তাই তো? 6 হচ্ছে ইভেন ইন্টিজার হচ্ছে এখানে। কারণ এখানে তো 2n ফরম্যাটের যে রুলসটা রয়েছে ইভেন ইন্টিজারের জন্য, ইভেন ইন্টিজারের জন্য, সেই রুলস কিন্তু এখানে ফলো করছে। তো আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি কি? 6টা হচ্ছে ইভেন ইন্টিজার। কেমন? ঠিক সেইভাবে দেখো, এখানে আমি যদি এখানে 2n প্লাস 1, আমি যদি এখানে ধরো n সমান সমান আমি ধরলাম, ধরো এখানে 3ই ধরলাম। কেমন? তাহলে 2 ইন্টু 3 প্লাস 1 কত হচ্ছে? 3 দুগুণে 6, একে 7। আমাকে এখানে কি হচ্ছে? 2n প্লাস 1 এই ফরম্যাটটা যখন করছি, তখন দেখো এই যে সংখ্যা যেটা বেরোলো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অড বেরোলো, যেটাকে বলছি বিজোড়। তাই তো? তো এটা কি হচ্ছে? অড ইন্টিজার। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ইভেন ইন্টিজারের ক্ষেত্রে 2n ফরম্যাটে থাকবে, আর অড ইন্টিজারের ক্ষেত্রে কি থাকবে? অড ইন্টিজারের ক্ষেত্রে থাকবে 2n প্লাস 1 ফরম্যাটে থাকবে। দেখো 2n প্লাস 1 ফরম্যাট যখন করলাম তখন 7 হলো। এখন তোমাদের প্রশ্ন হলো যে জিরো তাহলে কি? জিরো তাহলে দেখো, আমরা জিরোকে কি করি? ধরো n সমান সমান কত হচ্ছে? ধরো আমি জিরো ধরলাম, আর 2 ইন্টু জিরো কত হচ্ছে? জিরো। তার মানে এই 2n ফরম্যাট, যেটাকে আমরা বলছি 2n ফরম্যাট, সেটা কিন্তু ইভেন ইন্টিজারের ক্ষেত্রে। সেটা কি? ইভেন ইন্টিজারের ক্ষেত্রে, তাই তো? ইভেন ইন্টিজারের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো 2n যে ফরম্যাটটা, এটা এই জিরো ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে আমরা কি বলবো? জিরো হচ্ছে একটা ইভেন ইন্টিজার। জিরো, জিরো ইজ অ্যান ইভেন ইন্টিজার। কেমন? আমরা কিন্তু ইভেন নাম্বার বলবো না। কেমন? নট ইভেন নাম্বার। তাহলে আমরা কি দেখলাম? এখানে জিরো হচ্ছে একটা ইভেন ইন্টিজার। কেমন? তাহলে এখানে বোঝা গেল। তাহলে আমরা কি দেখলাম? এই যে ইন্টিজারের ক্ষেত্রে আমরা দেখলাম কি এখানে কি হলো? নেগেটিভ ইন্টিজার এবং পজিটিভ ইন্টিজার, এবং সেখান থেকে আমরা কি দেখলাম? ইভেন ইন্টিজারের ফরম্যাট দেখলাম এবং অড ইন্টিজারের ফরম্যাট দেখলাম। তো জিরোকে নিয়ে যা যা সমস্যা হচ্ছিল, জিরোর কি দাঁড়াবে আলটিমেট জিরোর অবস্থান? তো জিরোর অবস্থান কি দেখলাম আমরা? জিরো হচ্ছে একটা ইভেন ইন্টিজার। তো প্রশ্ন তোমাদের আসতেই পারে, জিরো হচ্ছে তোমার পজিটিভ ইন্টিজার নাকি নেগেটিভ ইন্টিজার, নাকি জিরো হচ্ছে ইভেন ইন্টিজার, এরকম অপশান থাকবে। তোমরা অবশ্যই কোনটা দাগ দেবে? ইভেন ইন্টিজার। তো বুঝতে পারছো, এখান থেকে ছোটোখাটো বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে।
তো ইন্টিজারের বিষয়টা আশা করি তোমাদের কাছে পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। তো এখন ইন্টিজার নিয়ে আমরা দেখলাম। তো এখন আমরা আমরা যাবতীয় যা যা দেখবো এখন এই ন্যাচারাল নাম্বারের, আমরা দেখবো কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার আমরা কোনগুলোকে বলছি? ন্যাচারাল নাম্বার আমরা বলতে পারি যে সমস্ত যে পজিটিভ নাম্বারগুলো রয়েছে, আহ, সমস্ত যে পজিটিভ ইন্টিজারগুলো রয়েছে, ধরো আমি বলতে পারি 1, 2, 3, 4, 5 এর অনন্ত অসীম পর্যন্ত যেগুলো রয়েছে সব তো এগুলো ন্যাচারাল নাম্বার। তো এই ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন আমরা কি দেখবো এখন? এখন ধরো অড নাম্বার, কেমন? অড নাম্বার, ইভেন নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, কো প্রাইম নাম্বার, টুইন প্রাইম নাম্বার, তারপরে রয়েছে পারফেক্ট নাম্বার, ডেফিসিয়েন্ট নাম্বার, অ্যাবান্ডেন্ট নাম্বার, কনজিকিউটিভ নাম্বার, তারপরে রয়েছে সাবসিকুয়েন্ট নাম্বার, প্রিসিডেন্সিয়াল নাম্বার, ট্রিপলেটস রয়েছে, ট্রায়াঙ্গুলার নাম্বার। তো এতগুলো যে নাম্বার রয়েছে এইখান থেকে কিন্তু ধরে ধরে তোমাদের প্রশ্ন আসে। আমরা কি করব, প্রত্যেকটা যে নাম্বার রয়েছে আমরা উইথ এক্সাম্পল তার সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা দেখব, এবং তোমাদের যে নাম্বার সিস্টেমের যে কমপ্লিট যে ধারণা, আশা করি তোমাদের এই ক্লাসগুলো পড়লে কমপ্লিট ধারণা হয়ে যাবে। তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে একবার কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, এবং তোমরা কিন্তু জানিয়ে দাও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তাই প্রথমে আমরা দেখবো কি বিজোড় সংখ্যা, কেমন? আচ্ছা, প্রথমে আমরা দেখবো কি ইভেন নাম্বার, জোড় সংখ্যা। জোড় সংখ্যা আমরা কোনগুলোকে বলবো? একদম বেসিক যেটা আমরা জানবো, বেসিক যেটা সেটা হচ্ছে ধরো এর যে ফরম্যাট থাকবে 2n, এই ফরম্যাট থাকবে, কেমন? 2n ফরম্যাট থাকবে। 2n ফরম্যাট আমরা একটু আগে দেখলাম, কীরকম দেখলাম? ধরো n, এর ভ্যালু ধরো হচ্ছে 2, তাই এখানে 2n ফরম্যাট যদি ধরি আমি, তাই 2 দুগুণি 4, তাই কত? 4। ঠিক সেইভাবে আমি ধরো n এর ভ্যালু যদি আমি ধরি 3, তাহলে 2n আমি কত দেবো? 2 ইন্টু 3, তা কত? 6। তো এই যে 2n ফরম্যাট যেখানে যেখানে লাগু হচ্ছে সেটাকে আমরা কি বলবো? সব হচ্ছে এগুলো ইভেন নাম্বার। ইভেন নাম্বারের তাহলে আমরা কি দেখলাম? আরেকটা যদি সবচেয়ে ভালো উদাহরণ দেওয়া যায় সেটা হলো কি, যেই সংখ্যাগুলো ধরো যে সংখ্যাগুলো 2 দ্বারা ভাগ যায় এবং কোনো ভাগশেষ থাকে না, মানে সম্পূর্ণ কমপ্লিট ডিভিজিবল। আমরা এটাকে বাংলা ইংলিশে যদি করি আমরা কি বলবো? কমপ্লিট ডিভিজিবল, কেমন? সম্পূর্ণ বিভাজ্য, মানে কোনো রকমভাবে রিমাইন্ডার থাকে না। নো রিমাইন্ডার, নো রিমাইন্ডার যেটাকে বলছি কোনো রকমভাবে ভাগশেষ থাকবে না। তা বুঝতে পারছো? নো রিমাইন্ডার। তা এই যে যখন এই ফরম্যাটগুলো থাকবে তখন আমরা বলবো ইভেন নাম্বার। যেমন আমরা যদি প্রথম থেকে শুরু করি না, ধরো 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এরকম অনন্ত অসীম পর্যন্ত রয়েছে নাম্বার, যেগুলো আমরা দেখবো কি এগুলো হচ্ছে সব 2 দিয়ে ভাগ যায়। এটা হচ্ছে ইভেন নাম্বারের ক্ষেত্রে সম্পূর্ণ একটা বেসিক আইডিয়া, যেটা তোমরা প্রত্যেকেই জানতে। আমি নতুন কিছু এখানে বললাম না, জাস্ট তোমরা প্রত্যেকে কিন্তু এখানে জানো। তাহলে আমরা কি দেখলাম? যে 2 দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলো আমরা বলবো ইভেন নাম্বার। তো এখানে নতুন কিছু বলা নেই। এবার ধরো রয়েছে অড নাম্বার। তো অড নাম্বারের ক্ষেত্রে কি হবে? আমরা একটু আগে যেমন দেখলাম অড নাম্বারের ফরম্যাটটা কি হবে? অড নাম্বারের ক্ষেত্রে ফরম্যাট কি হবে? 2n প্লাস 1 এই ফরম্যাট থাকবে। ধরো আমি যদি এখানে n সমান সমান ধরি 2, কেমন? ধরো n সমান সমান 2 ধরলাম, তাহলে এখানে 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 2 দুগুণি 4, একে 5। তাহলে এটা কি হলো? 2n প্লাস 1 এই ফরম্যাটটাকে কিন্তু সে
স্বীকৃতি দিচ্ছে, বা আমরা বলি এখানে এই 2n ফরম্যাটটা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অড নাম্বার। কেমন? এটাকে বলবো অড নাম্বার। আরেকটা এক্সাম্পল তোমরা দেখতে পারো, ধরো আমি n সমান সমান যদি আমি ধরি ধরো 5, কেমন? তাহলে 2n আমরা ফরম্যাট দেখলাম কি 2n প্লাস 1, তাহলে n এর ভ্যালু আমরা দেখলাম কত 5 রয়েছে, তাই 2 গুণ 5 প্লাস 1 সমান সমান কত হচ্ছে 5 দুগুণে 10, 1 এ 11। তাহলে এটা কি অড নাম্বার, দেখতে পাচ্ছ? তো আমরা একটু আগে যেটা দেখলাম যে ইভেন নাম্বারের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ যাচ্ছে সম্পূর্ণভাবে, কোনো রিমাইন্ডার থাকে না, সেটাকে আমরা বলছি ইভেন নাম্বার। তো অড নাম্বারের ক্ষেত্রে ঠিক উল্টোটা, মানে এখানে কি হবে, যে সব আমরা বলতে পারি যে সব সংখ্যাগুলো 2 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য নয়, অর্থাৎ ভাগশেষ থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অড নাম্বার। তা বুঝতে পারলে? মানে আমার যখনই আমি 2 দিয়ে ভাগ করছি সেই ক্ষেত্রে পুরোপুরি কাটাকুটি যাচ্ছে না, একদম কিছু না কিছু অবশিষ্ট থাকছে। কেমন? তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো অড নাম্বার। কেমন? বা যেটাকে বাংলায় বলছে কি বিজোড় সংখ্যা। তাহলে ইভেন নাম্বার এবং অড নাম্বার নিয়ে আশা করি তোমাদের কোনো ডাউট নেই। এবার আমরা আস্তে আস্তে এগোবো। এবার আমরা দেখবো কি প্রাইম নাম্বার। এই প্রাইম নাম্বার নিয়ে তোমাদের একটু ডাউট থাকতে পারে, আশা করি অনেকের ডাউট নেই। চলো দেখা যাক প্রাইম নাম্বার কোনটাকে বলি। আমরা প্রাইম নাম্বার সেগুলোকে বলবো যার আহ, যার ফ্যাক্টর যার ফ্যাক্টর থাকবে কোনগুলো, ধরো 1 এবং সে নিজে। 1 এবং সে নিজে, এটা কিরকম হলো ব্যাপারটা? 1 এবং সে নিজে মানে ধরো আমি যদি এখানে একটু এক্সাম্পল দিয়ে আলাদা করে, ধরো আমি যদি ধরো 4 লিখি, 4-এর ফ্যাক্টর আমি কি দিয়ে কত দিয়ে ভাগ দিতে পারি? ধরো 1 দিয়ে 4 একে 4, 2 দুগুণি 4, 2 দিয়ে ভাগ দিতে পারি, আবার 4 দিয়ে ভাগ দিতে পারি, 4 একে 4। তাহলে আমি এতগুলোভাবে কিন্তু একটু এক্সাম্পল ধরো আমি ধরলাম 4, আমি 1 দিয়ে যদি করি 4 একে 4 হচ্ছে। আবার ধরো আমি যদি 4 লিখি, 2 দুগুণি 4, আবার আমি যদি 4কে আমি যদি 4 দিয়ে ভাগ দিই, 4 একে 4। তার মানে আমার কতগুলো ফ্যাক্টর হলো এখানে দেখো, 1টা 2টো 3টে, মানে এখানে এই 1, এখানে দেখো কি হলো, এই 1 এবং এই 1 এবং 4 বাদেও আর একটা কিন্তু এখানে ফ্যাক্টর হলো 2। তার মানে যখনই এই 2 এর বেশি ফ্যাক্টর থাকবে না, মানে সংখ্যাটা নিজে এবং 1, যখন কেবলমাত্র 2টি ফ্যাক্টর থাকবে, আমরা কি বোঝাতে পারছি? যখন কেবল 2টি ফ্যাক্টর থাকবে, অর্থাৎ যেটা দিয়ে ভাগ যায়, সেই ভাগ ভাগ যাওয়ার যে সংখ্যা রয়েছে সেটা কত থাকবে? মাত্র 2টো। সেটাকে সে 1 এবং সংখ্যাটি নিজে। ধরো আমি যদি এখানে ধরো আমি লিখি 2, ধরো আমি যদি 2 লিখি, তাহলে 2 কে কত দিয়ে ভাগ যাব? 1 দিয়ে দিতে পারি আর 2 দিয়ে দিতে পারি। এছাড়া কোনো সংখ্যা আছে যে আমরা 2টাকে ভাগ দিতে পারি? যেমন আমি এখানে তোমাদের বুঝিয়ে দিই। ধরো 2, 2 কে আমি কি করতে পারি? 1 দিয়ে ভাগ দিতে পারি। 2 একে 2। আবার আমরা এইটাও লিখতে পারি, 2 কে 2 একে 2, তাই তো? তার মানে আল্টিমেট কি হলো? এই একটা ফ্যাক্টর হচ্ছে, আ এই একটা ফ্যাক্টর এই একটা ফ্যাক্টর হচ্ছে এবং এই একটা ফ্যাক্টর হচ্ছে। তাহলে কি দেখলাম? 2 এর 2টো ফ্যাক্টর। আবার এখানে ধরো আমি যদি 3 লিখি, 3, 3 এর ক্ষেত্রেও দেখো আমি 1 এবং 3 এছাড়া আর কোনো সংখ্যা আছে যেটা দিয়ে আমরা 3 কে ভাগ দিতে পারি?
3 এর ক্ষেত্রে দেখো এমন হবে 1, 3 অক্ষে 3 কাটা। কাটাকুটি মানে আর কোনো রিমাইন্ডার থাকছে না। আবার ধরো 3 অক্ষে 3। তো আল্টিমেট কি দেখলাম 3 এর ফ্যাক্টর কি বেরোচ্ছে এখানে 3, 1 এবং 3 নিজে। তার মানে আমরা কি দেখলাম প্রথমে আমরা বলেছি ফ্যাক্টর থাকবে 1 এবং সেই সংখ্যাটি নিজে। যখন এই দুটি মাত্র থাকবে ফ্যাক্টর তখন আমরা সেটাকে কী বলবো প্রাইম ফ্যাক্টর বা প্রাইম নাম্বার, সেটাকে আমরা বলবো কি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার ব্যাপারটা বুঝতে পারলে। আমি যেটা 4 দিয়ে দেখলাম 4টা কী সংখ্যা আমরা পরে আলোচনা করব, কিন্তু আমি তোমাদের আশা করি বোঝাতে পারছি যে কেবলমাত্র 1 এবং সেই সংখ্যাটি ছাড়া আর কোনো ফ্যাক্টর থাকবে না, কোনো উৎপাদক থাকবে না, সেটা আমরা বলবো কি সেটাকে আমরা বলবো প্রাইম নাম্বার। তাহলে আমরা কি দেখলাম এখানে 2, 3। আমি যদি এখানে 1 লিখি, দেখো 1কে 1 ছাড়া আর কোনো ফ্যাক্টর আছে যেটা দিয়ে আমি ভাগ দিতে পারি? আমি কেবল 1কে দেখো 1 দিয়ে দিতে পারি। 1 1কে 1 ব্যাস। আর কিছু আছে? তার মানে আমরা যে মৌলিক সংখ্যা বলি অবশ্যই কিন্তু 1 কোনোভাবেই প্রাইম নাম্বার নয়। কেমন? 1 কিন্তু প্রাইম নাম্বার নয়। কারণ প্রাইম নাম্বারের ক্ষেত্রে যে সূত্র বা যে ফর্মুলা বা যে নিয়ম লাগু হয় সেটা হলো কেবলমাত্র 2টি ফ্যাক্টর থাকতে হবে। কেবল 2টি ফ্যাক্টর আমি লিখে দিয়েছি এখানে, কেবল 2টি ফ্যাক্টর থাকবে, সেগুলোকে আমরা বলবো প্রাইম নাম্বার। কিন্তু 1 এর ক্ষেত্রে দেখো সে রুলস বা নিয়ম ফলো করছে না। তাহলে আমরা 1কে আমরা কখনোই প্রাইম নাম্বার বলতে পারি না। তাহলে 2কে আমরা বলতে পারি? অবশ্যই বলতে পারি। 2 এর ক্ষেত্রে দেখো কেবলমাত্র 2টো ফ্যাক্টর রয়েছে। তাহলে 2 হচ্ছে প্রথম প্রথম আ প্রাইম নাম্বার। 2 হচ্ছে প্রথম প্রাইম নাম্বার। আরেকটা 2 এর ক্ষেত্রে বিশেষত্ব দেখো, এটা কিন্তু প্রশ্ন আসবে বলে আমি এর মধ্যেই করিয়ে দিচ্ছি। 2 হচ্ছে ইভেন, একমাত্র। 2 হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু আসবে, কেমন? 2 হচ্ছে একমাত্র ইভেন, যেটাকে আমরা বলি কি জোড়, কেমন? যেটাকে আমি জোড়, ইভেন প্রাইম নাম্বার বা জোড় মৌলিক সংখ্যা। আমরা যেটাকে বলি কি জোড় মৌলিক সংখ্যা, কেমন? তাহলে 2, 3 আর কিরকম আর কি আছে বলো আমাকে? যেমন আমি করতে পারি এখানে ধরো এটা কিন্তু আলাদাভাবে তোমরা লিখে নেবে, কেমন? এখানে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি যদি এখানে 5 করি, ধরো 5, 5 এর ক্ষেত্রেও ঠিক সেইভাবে দেখো 1 এবং 5 ছাড়া আর কোনো ফ্যাক্টর কিন্তু পাবে না, যেটা দিয়ে ভাগ যাবে। তাহলে 5টাকে আমরা কি বলবো? 5টা কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যার বিষয়টা বুঝতে পারলাম, উদাহরণের সাথে বুঝতে পারলাম যে কোনটা মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা কোনটা 2, এবং সেটা ইভেন প্রাইম নাম্বার। আর যদি বলে প্রথম বিজোড় বা অড প্রাইম নাম্বার যদি বলে তাহলে অবশ্যই প্রথম বিজোড় প্রাইম নাম্বার অবশ্যই কিন্তু 3 হবে, কেমন? কেমন? বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের আশা করি তোমাদের ডাউট এখানে ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখা যাক প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে 1 থেকে 100 পর্যন্ত। আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার রয়েছে, কেমন? 1 থেকে 100 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে। তো এইখানে তোমাদের যেটা করতে পারো, আমরা এখানে তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। আমি যদি একটু ডিভিশন করে দিই, ধরো 1 থেকে 25 পর্যন্ত কতগুলো আছে? 1 থেকে 25 পর্যন্ত কতগুলো আছে আমাকে বলো? আমি একটু কাউন্ট করি, ধরো 2, 3, 5, 7, 9, 10, 11, 12, 13 রয়েছে, 14, 15, 16, 17 রয়েছে, 18, 19 রয়েছে, 20, 21, 22, 23 রয়েছে, 24, 25, 24, 25 এগুলো সব প্রাইম নাম্বার নয়। তাহলে আমরা কি দেখলাম কতগুলো রয়েছে এখানে?
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে কটা রয়েছে? নটা। নটি হচ্ছে ১ থেকে ২৫। এবার আমি যদি লিখি, আমি যদি এখানে লিখি ২৫ থেকে ৫০ পর্যন্ত, তাহলে কতগুলো আছে দেখে নিই আমরা। ২৫ থেকে ৫০ পর্যন্ত কতগুলো আছে? ২৫-এর পরে ২৬, ২৭, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ রয়েছে, ৩৮, ৩৮, ৩৯, ৩৯, ৪০, ৪১ রয়েছে, ৪২, ৪৩ রয়েছে, ৪৩, তারপরে কত রয়েছে? ৪৪, ৪৫, ৪৬, ৪৭ রয়েছে, ৪৮, ৪৯, ৪৮, ৪৯, ৫০। আচ্ছা আচ্ছা, এগুলো সব যায়। তাহলে এগুলো কটা রয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬টা, ৬টি। এবার আমি যদি করি এখানে ৫০ থেকে, এটা কেন করছি? এটা তোমাদের সুবিধা হবে। কোনো সময় দিয়ে দিল ১ থেকে ২৫ পর্যন্ত কতগুলো আছে। কেন এটা করছি তার একটা কারণ রয়েছে। তোমরা সেটা বুঝতে পারবে যখনই আমরা এই প্রশ্নগুলো করবো। ধরো ৫০ থেকে যদি ৭৫ দেখি, কতগুলো আছে আমাকে বলো? ৫০ থেকে ৭৫ এর মধ্যে? ৫০ এর পরে ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৫৯, ৫৯ কত আছে? ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৮ যাচ্ছে, ৬৯ যাচ্ছে, ৭০, ৭১, ৭১, ৭২, ৭২ যাচ্ছে, ৭৩, ৭৪, ৭৫, এগুলো সব যাচ্ছে। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, কটা দেখলাম? ৬টি। এবার আমি যদি করি ৭৫, আমি যদি এখানে করি ৭৫ থেকে ১০০ পর্যন্ত, তাহলে কতগুলো আছে দেখে নাও। ৭৩, ৭৫ পর ৭৬, ৭৬ যাচ্ছে, ৭৭, ৭৮, ৭৯ যাচ্ছে, তাই তো? ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩ আছে, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৮৯ রয়েছে, ৯০, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৭ আছে, ৯৮, ৯৯, ১০০। তাহলে আমরা কী দেখলাম এখানে? এখানে কতগুলো আছে? ৭৫ থেকে ১০০-র মধ্যে রয়েছে ১, ২, ৩, ৪টি। তার মানে দেখো, তোমাদের এখন প্রশ্ন আসতে পারে যে সবথেকে, দেখো এইটা কেন করে দিলাম তার কারণ এবার দেখো। তোমাদের বলল যে প্রথম মৌলিক সংখ্যা কোনটি? অবশ্যই কোনটা পাচ্ছ তোমরা? ২। কেমন? যদি তোমাদের বলে যে সবথেকে লাস্ট লাস্ট মৌলিক সংখ্যা কত? মানে ২ ডিজিটের, ২টো ডিজিটের লাস্ট মৌলিক সংখ্যা কত আছে? ৯৭। তোমরা কত করে দেবে অ্যান্সার? ৯৭। তোমাদের প্রশ্ন আসতে পারে প্রথম 2 ডিজিট মৌলিক সংখ্যা কোনটি? দেখো এখানে কোনটা আছে 2 ডিজিট মৌলিক সংখ্যা? দেখো 11। প্রথম 2 ডিজিট মৌলিক সংখ্যা 11। কেমন? তোমাদের হয়তো দিতে পারলো যে ২৫ থেকে ৫০-এর মধ্যে কতগুলো আ মৌলিক সংখ্যা আছে। দেখো কতগুলো প্রশ্ন এখান থেকে কিন্তু তৈরি হচ্ছে। একদম সরাসরি দেখো। ২৫ থেকে ৫০-এর মধ্যে কটা আছে? ৬টি। যদি তোমাদের এই ৬টা করা থাকে, ৯, এ দেখো ৯, ৬, ৬, ৪। কেমন? দেখো ৯, ৬, ৬, ৪। এটা যদি মনে থাকে সহজে করে ফেলতে পারবে যে আ ২৫ থেকে ৫০-এর মধ্যে ৬টি রয়েছে প্রাইম নাম্বার। বা তোমাদের প্রশ্ন আসতে পারে ১ থেকে ৭৫-এর মধ্যে কতগুলো আছে? তাহলে আমরা টোটাল দেখলাম কতগুলো আছে? ১ থেকে ১০০-র মধ্যে কতগুলো আছে? আ
9 6 15, 15 6 21 আর 25, তাহলে 1 থেকে 100-র মধ্যে কতগুলো আছে? 1 থেকে 100-র মধ্যে আছে 25টি প্রাইম নাম্বার। 25টি প্রাইম নাম্বার, কেমন? তাহলে এখন তোমাদের প্রশ্ন আসছে যে 1 থেকে 75-এর মধ্যে কতগুলো আছে? 1 থেকে 75-এর মধ্যে কতগুলো আছে? তো তোমরা তো জেনেই গেছো যে 1 থেকে 100-র মধ্যে রয়েছে হচ্ছে 1 থেকে 100-র মধ্যে কতগুলো রয়েছে? 25টা। এবার হচ্ছে 75 থেকে 100-র মধ্যে রয়েছে 4টে। তো 4টে বাদ দিলে কতগুলো থাকবে? 4টে বাদ দিলে থাকছে 21টা। তার মানে 1 থেকে 75-এর মধ্যে 21টা কি রয়েছে? প্রাইম নাম্বার। বা তোমরা এটা মনে রাখতে পারো 9 6 15, 15 6 21। তো কিভাবে প্রশ্নগুলো তৈরি হতে পারে তোমরা কিন্তু একটা আইডিয়া করতে পারছো। তারপর একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে, প্রথম অড প্রাইম নাম্বার কোনটি? এখানে পেয়ে যাচ্ছ 3 অপশান, তোমরা পেয়ে যাচ্ছ উত্তর পেয়ে যাচ্ছ 3। তো এইভাবে তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারছো। আশা করি তোমাদের আজকের যে ক্লাসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে করেছো এবং সাথে সাথে ক্লাসগুলোও কিন্তু নোট ডাউন করবে তোমরা যারা যারা ক্লাসগুলো করছো। আর তোমাদের প্রত্যেকটা ক্লাস খুব যত্ন সহকারেই করানো হবে, নিশ্চিন্তে থাকো। তোমাদের কাজ শুধু তোমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে করা। যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই করো, কেমন? তোমাদের কমেন্ট থাকলে বুঝতে পারবো যে তোমাদের কোনটা কোনটা তোমরা বুঝতে পারছো। কোনো প্রবলেম থাকলে বা আমার কোনো ভুল থাকলে সেটাও কিন্তু মেনশন করবে। আর আমি তো এমন ব্যাপার নয় যে আমি সব কিছু জানি, আমার কাছে ভুল হতেই পারে। তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করবে, যদি আমার কোনো ভুল থাকলে সেটা আমি পরবর্তী ক্লাসে সেটা রেকটিফাই করার চেষ্টা করব। চেষ্টা নয়, অবশ্যই রেকটিফাই করব। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করতে এবং প্রত্যেকটা ক্লাস দারুণভাবে করতে, কেমন? চলো আজকের মতো ক্লাস এখানে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। চলো টাটা।